বাবার শৈশবকাল থেকে বিজ্ঞানের প্রতি অনেক আগ্রহ ছিল। মাথায় আসে যে আচ্ছা আমি মিলিটারি বেস কোনো কিছু করার ট্রাই করি। আমরা সেখান থেকে গোল্ড অ্যাচিভ করতে পেরেছি। এটা হচ্ছে ফুলি অটোনোমাস এআই দ্বারা পরিচালিত। এখানে হচ্ছে কোনো ড্রোন পাইলট থাকবে না। এখানে টাকা পয়সা নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। একাডেমিকলি সে অনেক ভালো ছিল, সে হয়তো খারাপ করতে পারে। সত্যি অসাধারণ কাজ করছো তুমি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য নেক্সট জেন শো। আমি ডালিয়া। সবাইকে আমাদের নেক্সট জেন শোর বিশেষ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আজকে আমাদের একজন তরুণ বিজ্ঞানী এবং তরুণ গবেষক আছেন আমাদের স্টুডিওতে। তিনি অনেক ছোট বয়স থেকেই উদ্ভাবন করে আসছেন বিজ্ঞানের নানা দিক, এবং উদ্ভাবন করতে করতে উনি আবিষ্কার করে ফেলেছেন উনি রকেট বানাতে জানেন। নানা নিউজ থেকে আমরা জানতে পারলাম এবং ওনার সাথে সরাসরি যোগাযোগ করে নিয়ে আসছি আজকে আমাদের স্টুডিওতে। উনি ভবিষ্যতে আরও কি কি আবিষ্কার করতে চলেছেন এবং আমাদেরকে আমাদের দেশের নাম উজ্জ্বল করতে যাচ্ছেন, সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই আড্ডায়। কেমন আছো দেব সারথী তীর্থ? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। তোমাকে স্বাগতম আমাদের নেক্সট জেন শোতে। ধন্যবাদ নেক্সট জেন শোকে আমাকে আপনাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। এই যে পৃথিবী নানা দেশে তোমার উদ্ভাবন জিনিসগুলো চলে যাচ্ছে, সেই সাথে দেশের নাম তুমি উজ্জ্বল করে যাচ্ছ এবং হাজার তরুণের তুমি অনুপ্রেরণার গল্প, তোমার গল্প যেটা এই যে রকেট বানাবে, এইটা তোমার মাথায় কিভাবে আসলো? আমি ছোট থেকে যেহেতু আর কি মানে রোবোটিক্সের প্রতি একটা আগ্রহ ছিল, তো এগুলো নিয়ে কাজ করতে করতে একটা পর্যায়ে এসে আমার নীল আর্মস্ট্রং যখন চাঁদে যায়, সো তখন একটা আমার আগ্রহ আসে যে তিনি যে রকেটে করে গেলেন এটা কি কাজ করে কিভাবে, তো তিনি রকেটের ভিতরে কিভাবে বসলেন। তো এটা নিয়ে যখন আমি একটু এমনি রিসার্চ করতে গেলাম, তো ইউটিউবে ঘাটাঘাটি করে, গুগলে ঘাটাঘাটি করে খালি শুধু এটাই পাইলাম যে তিনি রকেটে করে আর কি চলে গিয়েছিলেন, কিন্তু রকেটটি কাজ করে কিভাবে। তো এটি নিয়ে মানে জানতে গিয়ে দেখলাম যে মডেল টাইপ রকেট তৈরি করা যায়। সো মডেল টাইপ রকেট যখন দেখলাম বাসায় অনেক ইজিলি তৈরি করা যায়। কিভাবে তোমার ইজি লাগলো? আমাদের তো বেশ মানে কঠিন একটা বিষয়। আসলে আমার সবসময় মাথায় একটা কাজ করে যখন আমি কোনো কিছুটা দেখি, সো আমি চিন্তা করিনি যে না এই জিনিসটা খুবই ইজি, আমি ট্রাই করলে হয়তো পেতে পারি। সো তখন সেইভাবে ট্রাই করি এবং ট্রাই করার পর হয়তো দেখা যায় যে 10 বার 20 বার বা আরও বেশিবার ফেল করার পরে দেখা যায় যে একটা টাইম পর আমি সেটাকে আর কি কমপ্লিটলি শিখতে পারি বা সেটাতে একটা সাকসেস আসে। তো সেইভাবে চিন্তা করে আমি ওইটাকে ভাবি যে না, যেহেতু ইউটিউবে অনেকেই করতে পেরেছে, অনেকে রিসার্চ আপলোড করেছে কীভাবে করতে হয় না হয়, তো আমি আমার মতো করে ট্রাই করি। তো সেইভাবে করতে গিয়ে আমি একটা পর্যায়ে 1 বছরে আমি R&D করি, অ্যান্ড দেন হচ্ছে আমি একটা প্রোটোটাইপে আসি, আমাদের ফার্স্ট নিউ গাইডেন্স মিসাইল সিস্টেম, যেটা নিয়ে আমি কাজ করার পরে মেইনলি IWC-তে পার্টিসিপেট করি অনলাইনে। সো দেন হচ্ছে বাংলাদেশে আসার পরে আমি গোল্ড মেডেল পাই। হ্যাঁ, তুমি গোল্ড মেডেলিস্ট এবং আমরা তোমাকে নিয়ে অনেক অনেক গর্বিত। তোমাকে নিয়ে অনেক নিউজ হচ্ছে এবং অনেক নিউজ আমরা পেয়েছি, টিভিতেও নিউজ হচ্ছে তোমাকে নিয়ে। তোমার প্যারেন্টসরা নিশ্চয়ই তোমাকে, তোমার কাজ নিয়ে খুশি, গর্বিত। হ্যাঁ, তারা এটি নিয়ে অনেক বেশি গর্বিত এবং তারা এটি আমাকে অনেক সবসময় অনুপ্রাণিত করে এবং কীভাবে ইন ফিউচার আরও ভালোভাবে এগুলোকে ডেভেলপ করতে পারি সেই জন্য তারা আমাকে অল টাইম আর কি গাইড করে আমাকে। বাবা কিভাবে অনুপ্রেরণা করে, মানে কিভাবে সাহস দেয়, ইন্সপায়ার করে? বাবারও আর কি বাবার শৈশবকাল থেকে বিজ্ঞানের প্রতি অনেক আগ্রহ ছিল, যদিও বাবা নিজের লাইফে হয়তো কোনোদিন হচ্ছে তার ওই জিনিসটাকে তুলে আনতে পারেনি তার বাবার নিজের এনভায়রনমেন্টের কারণে। বাট ওনার একটা ইচ্ছে ছিল যে আমি যেহেতু একাডেমিকলি অনেক ভালো ছিলাম, সো তিনি চেয়েছিলেন যে আমার মাধ্যমে তিনি তার ওই প্রতিভাটাকে ফুটিয়ে তুলতে পারেন। তো তিনি আমাকে এগুলো ছোটো থেকে দেখাতেন, ফোর্স করতেন না, তিনি আমাকে বোঝাতেন যে দেখো তোমার যদি এটা ভালো লাগে বা তুমি করতে পারো কিনা। আর আমার একটা আগ্রহ ছিল, আমি পারতাম ছোটো থেকে টেকনোলজিক্যালি লাইক কম্পিউটার ফোনের প্রতি যে সেটিংসগুলো ছিল বা কীভাবে কী করতে হয় এগুলোতে একটু বেশি পারদর্শী ছিলাম। তো তখন বুঝতে পারি না আমি যদি টেকনোলজিতে একটু মনোযোগী হতে পারি, সো আই থিঙ্ক আমি বেটার ইউজ করতে পারবো। সো তখন থেকে ধীরে ধীরে আর কি এক পর্যায়ে পরে লাইক ক্লাস 5-এর পরে হচ্ছে প্রোগ্রামিং শেখা হয় আমার। আর দেন ধীরে ধীরে আমার আমি করোনাকালীন সময় বাসায় বসেছিলাম, তো সেই সময় মোবাইল থেকে হচ্ছে ইউটিউবে মাধ্যমে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আমি শিখি, লাইক HTML, জাভা, পাইথন, C++, C, এগুলো তখন বাসাতে আমি শিখি। সেগুলো শিখতে কতদিন লেগেছে তোমার? 1 বছরের মতো সময় লেগেছে টোটাল। অ্যান্ড দেন হচ্ছে ধীরে ধীরে 22 সালের পর রোবোটিক্সে আমার আসা। বাহ, খুবই ভালো কাজ করে যাচ্ছ। এখন তো তুমি টিমদেরকে লিড দিচ্ছ, স্কুলরা তোমাকে হায়ার করে নিয়ে যাচ্ছে টিম লিডার হিসাবে। সত্যি অসাধারণ কাজ করছো তুমি। বাবার কথা তো জানলাম, এবার মায়ের কথা আসি।
এই যে ছেলেকে দেখছে ঘরে বসে নানা জিনিসপত্র নিয়ে এসে গবেষণা করছে এবং কঠিন কঠিন জিনিস বানাচ্ছে, তো মা কি কখনো চায় না ছেলে একটু মাঠে যাবে, খেলবে, বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দিবে? মার কি মত? মা হচ্ছেন অনেক আগে থেকেই আমাকে সবগুলোতে সাপোর্ট করতো। হয়তো আমি বাবাকে সরাসরি বলতে পারতাম না, মাকে গিয়ে বলতাম। মা হচ্ছে বাবাকে গিয়ে রাজি করাতেন, তারপর হয়তো আমি আমি যেগুলো নিয়ে আগে কাজ করতাম শুরুর দিকে সেগুলো পেতাম বা আমার কার্যক্রমগুলো এগিয়ে যেত। তো মা মাঝে মাঝে বলে যে বাইরে যেতে যেত, এখন সবসময় বাসার ভিতরে ল্যাবের ভিতরেই থাকা হয়, তো মা বলে যে মাঝে মাঝে নিজের ফিটনেস ঠিক রাখার জন্য বাইরে যেতে, খেলাধুলা করতে। তারপরও সময় বের করে সবকিছু করতে হয় আর কি, মেনটেন্স করে। পড়াশোনার তো অনেক চাপ, কিভাবে তুমি মিসাইলের মতন মারাত্মক কিছু তুমি আবিষ্কার করে ফেললে? তোমার প্যারেন্টসরা এবং তোমার যে বন্ধু বান্ধবীদের প্রতিক্রিয়া কি? সর্বপ্রথমে যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করতাম এগুলো একটা বেসিক লেভেলে ছিল, বাট যখন হচ্ছে আমি একটু ডিপলি রিসার্চ করা স্টার্ট করি, আমার রিসার্চ সেগমেন্টে যখন একটু বেশি ডিপ হয়ে যায়, তখন আমি একটা জিনিস খেয়াল করলাম যে হচ্ছে বাংলাদেশ মিলিটারিতে এই ধরনের জিনিসগুলোর অনেক অভাব। লাইক অন্যান্য কান্ট্রি থেকে বর্তমানে এই সেক্টরটাতে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে রয়েছে। যদিও মানে টেকনোলজি রয়েছে, বাট সেগুলো হয়তো অনেক পুরাতন, নয়তো বা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করতেছে। বাট আমাদের যে নতুন জেনারেশন, সো তারা অনেকেই ট্রাই করলেও হয়তো করতে পারছে না, বা করলেও সেটাকে স্বীকৃতি পাচ্ছে না। সো আমি তখন চিন্তা করলাম যে আমি ট্রাই করে দেখতে পারি, সো এখানে তো কোনো সমস্যা নেই। তখন থেকে আর কি আমার মাথায় আসে যে আচ্ছা আমি মিলিটারি বেস কোনো কিছু করার ট্রাই করি। তখন থেকে বিভিন্ন টাইপ সুইসাইড ড্রোন, এফপিভি সুইসাইড ড্রোনগুলো, দেন অটোনোমাস সুইসাইড ড্রোন, এগুলো কাজ স্টার্ট করি। অটোনোমাস সুইসাইড ড্রোন এটা কিভাবে কাজ করে? এটা হচ্ছে ফুলি অটোনোমাস, এআই দ্বারা পরিচালিত। এখানে হচ্ছে কোনো ড্রোন পাইলট থাকবে না। এটা হচ্ছে বড় ধরনের যে অবজেক্টগুলো লাইক বাংকার, ট্যাঙ্ক, তারপর হচ্ছে মিলিটারি বেস যেগুলো, ঘাটিগুলো যেগুলো রয়েছে, এগুলোকে মেনলি ডিস্ট্রয় করার জন্য তৈরি করা। এগুলো লো বাজেটে তৈরি করা সম্ভব, লাইক 1000 or 500 USD তো তৈরি করা সম্ভব। এটা হচ্ছে আমাদের নিডের উপরে ডিপেন্ড করে। দেন সেটাকে হচ্ছে আমরা আমাদের একটা কন্ট্রোল রুম থেকে আমরা মিশন প্ল্যান করে দিই, অ্যান্ড সেই মিশন অনুযায়ী তার ম্যাপ সিলেক্টেড করে দেওয়া থাকে, সেইভাবে আর কি রান করে। অ্যান্ড একটা স্পেসিফিক স্পিড লাইক 120 km/h বেগে সে চলতে পারে। 1 থেকে 1.5 কেজি পর্যন্ত সে গোলা বারুদ বহন করতে পারে, গিয়ে সে হচ্ছে অবজেক্টে আর কি মানে সেটাকে ধ্বংস করতে পারে। আচ্ছা, এটা তো খুবই রিস্কি একটি কাজ। তোমরা যখন এটা বানাতে গেছিলে বা বানাচ্ছিলে, তখন কি রিস্কি ছিল না? বা তোমাদের এটাকে কি বলবো, নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা ছিল কি, মানে সুরক্ষার জন্য, নিরাপত্তা এবং সুরক্ষার জন্য? আমরা মেনলি হচ্ছে ড্রোনগুলো নিয়ে কাজ করছিলাম, আর আমরা হচ্ছে গোলাবারুদগুলো সেখানে অ্যাড করিনি, জাস্ট তার পরিবর্তে অন্য কিছু অ্যাড করে জাস্ট টেস্ট করে দেখেছি যে আসলে কাজ করে কিনা, বা সেখানে যদি আমরা সেগুলোকে ইউজ করি তাহলে কাজ করতে পারবে কিনা। তোমরা এই কাজের জন্য কোথাও থেকে কি অনুমোদন নিতে হয়েছে তোমাদের? আমরা এগুলো আমাদের উপজেলা যিনি ইউনু স্যার রয়েছেন, ইউনু মহোদয়ের সাথে আমরা কথা বলে আমরা ওনার যে অনুমতি এবং পাশাপাশি প্রয়োজনের উপর ভিত্তি করে হচ্ছে ডিসি স্যারের আমাদের মানে অনুমতি, তাদের পরামর্শ নিয়ে আমরা হচ্ছে সকল কিছু আর কি পরিচালনা করেছি। বাহ, এখন তোমার টিমে কারা কারা আছে? আমার টিমে হচ্ছে মেনলি এখন আমি এবং আমার ফ্রেন্ডরা যারা রয়েছেন এবং কিছু সিনিয়র ভাইরা রয়েছেন একসঙ্গে, এবং কিছু ভার্সিটি থেকে কিছু সিনিয়র আপুরাও রয়েছেন। আমরা সকলে একসঙ্গে মিলে এখন কাজ করছি। কি নিয়ে কাজ করছো? তোমাদের নিউ প্রজেক্টটা কি এবং এটা কিভাবে হেল্প করবে মিলিটারি যে মিশনগুলো আছে সেখানে কিভাবে হেল্প করবে? আমরা মেনলি কাজ করতেছি হচ্ছে লং রেঞ্জ যে লো অল্টিটিউড যে মিসাইলগুলো রয়েছে, মিসাইল সিস্টেম বা গাইডেন্স মিসাইল সিস্টেমগুলো নিয়ে, এগুলো নিয়ে কাজ করছি, যাতে আমরা লো বাজেটে একটা অনেক পাওয়ারফুল কোনো কিছু আমরা তৈরি করতে পারি। আর ড্রোন তো পাশাপাশি রয়েছে, আমাদের মেনলি 2টা সেগমেন্ট, আর পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের রেস্কিউ বট, এই 3টা নিয়ে আমরা মেনলি কাজ করছি। এই পর্যন্ত কটা দেশে তোমরা তোমাদের যে উদ্ভাবনীয় ড্রোন এবং মিসাইল, রকেট, সেগুলো তোমরা এক্সিবিশন করতে পেরেছো এবং তোমাদের অ্যাচিভমেন্ট কি কি? আমরা এ পর্যন্ত 3টি দেশে পার্টিসিপেট করার সুযোগ পেয়েছি, বাট আনফরচুনেটলি আমি ফান্ডিং শর্টের কারণে যেতে পারিনি, বাট আমার টিম সেখানে গিয়েছে। অ্যান্ড 3টি দেশে যার মানে ইন্ডিভিজুয়াল ফান্ড, হ্যাঁ ইন্ডিভিজুয়াল ফান্ডে তারা গিয়েছে, অ্যান্ড আমরা সেখান থেকে গোল্ড অ্যাচিভ করতে পেরেছি। অনেক অনেক অভিনন্দন, এটা খুবই আনন্দের ব্যাপার। এবং যখন শুনেছো যে তোমরা কিছু অ্যাচিভ করেছো এবং সেটাও তোমরা একদম সেরাদের মধ্যে সেরা,
কেমন অনুভূতি হয়েছিল? হচ্ছে যেদিন রেজাল্ট দেয় সেদিন হচ্ছে রাতে তো ঘুম অবশ্যই নেই। তো আমাদের টিম কি হবে না হবে এই নিয়ে একটা টেনশন। তো যখন আর কি ফোন দিয়ে জানা যায় না আমরা হচ্ছে গোল্ড মেডেল পেয়েছি, তো তখন হচ্ছে মানে একটা এক্সাইটমেন্ট কাজ করতে হচ্ছে না আমরা আসলে পেরেছি, আমাদের কাজের একটা স্বীকৃতি পেয়েছি। তো তখন থেকে আরো কাজ করার মানে ইন্সপিরেশনটা আরো বেশি হয়ে যায়, মোটিভেশনটা আরো বেশি পাওয়া যায় যে আমরা আরো ভালো কিছু হয়তো করতে পারবো। ক্লাস 10-এ আমার মনে নেই, আমার খুব যদি আমি স্মৃতিচারণ করতে যাই, আমি মনে হয় যখন ক্লাস 10-এ ছিলাম আমি খুবই এত শিশু বাচ্চা ছিলাম, শুধু বই উল্টিয়ে পড়া এবং মাকে ফলো করা ছাড়া আমার তেমন কিছু মনে পড়ছে না। কিন্তু তুমি ক্লাস 10-এ এত কঠিন জিনিসপত্র তুমি আবিষ্কার করে ফেলেছো এবং তোমার একটা টিম আছে, তোমাকে স্কুলরা হায়ার করে নিয়ে যাচ্ছে। কিভাবে তুমি এই নেতৃত্বের জায়গায় আসলে এত কম বয়সে? ছোট থেকে হচ্ছে বিভিন্ন ধরনের সায়েন্স ফেয়ারগুলোতে পার্টিসিপেট করতাম, আর তখন থেকে হচ্ছে বিভিন্ন ধরনের ডিবেট, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ক্লাবগুলোতে হচ্ছে আমার পার্টিসিপেশন ছিল। তো যখন হচ্ছে ছোট বয়স থেকে ক্লাস 2-3-তে পড়তাম তখন থেকেই আমাদের ডিসি স্যার অ্যান্ড ইউনো স্যারদের সঙ্গে আমার প্রেজেন্টেশন টাইমে দেখা হতো। তো তখন থেকেই প্রেজেন্টেশন দিতে দিতে এমন একটা পর্যায়ে এসে গেছে যে আমি ডিবেট করতে করতে ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়ন হয়ে গেছি। আমার হচ্ছে মাইকের সামনে যে কথা বলতে আর ভয় লাগতো না তখন। অ্যান্ড সেইভাবেই আস্তে আস্তে একটা পর্যায়ে দেখা গেলো যে আমি মানে টিম লিড করতে পারতেছি, অ্যান্ড ধীরে ধীরে 1-2-3-4 বছর পরে হচ্ছে এখন ফুললি একটা টিম লিড করার মতো ক্যাপাবিলিটি এসেছে। অ্যান্ড ট্রাই করতেছি আরো নতুন কিছু শেখা যাতে পুরো টিমকে ভালোটা প্রোভাইড করতে পারি। কোন বিজ্ঞানী তোমাকে সবচাইতে বেশি ইন্সপায়ার করে? নিউটন। নিউটন কেন? আমরা সবাই জানি, কিন্তু তোমার থেকে একটু ব্যতিক্রম উত্তর জানতে চাচ্ছি। আগে থেকে শুনতাম বড় ভাইদের মুখে যে নিউটন স্যারের মাথায় আপেল পড়েছিল, সেখান থেকে তিনি হচ্ছে মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন। তো সেই একটা আগ্রহ থেকে হচ্ছে ওনার থেকে আর কি ইন্সপিরেশন সবচেয়ে বেশি পাওয়া যায়। পাশাপাশি কল্পনা চাওলা নামে একজন বিজ্ঞানী রয়েছেন, উনি হচ্ছেন অ্যাস্ট্রোনট। তো ওনার থেকে হচ্ছে স্পেস রিলেটেড যত ধরনের আমার মোটিভেশন, ওনার থেকে আমার সকল কিছু। তোমার কি ইচ্ছা কখনো অ্যাস্ট্রোনট হবে? ইচ্ছা রয়েছে, যদি নিজে নাসা যেতে পারি কোনোদিনও, সো তখন ট্রাই করব যে বাংলাদেশের প্রথম মহাকাশচারী হওয়ার। অবশ্যই। রকেট, ড্রোন বা প্রযুক্তি নিয়ে কাজ করার সবচাইতে বড় চ্যালেঞ্জ তোমার জন্য কি ছিল? আমার মনে হয় ফান্ডিং এ সবচেয়ে বেশি, আর বিভিন্ন ধরনের রুলস অ্যান্ড রেগুলেশনে। আর অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের আশেপাশে যারা থাকে অনেকেই রয়েছে হিটার্সরা, সো তাদের একটা ইম্প্যাক্ট থাকে। সো এই সব কিছু কাটায় কি কাজগুলো করতে হয় আমাদের। এটা আমি যখন আসছিলাম রাস্তায় তোমাকে নিয়ে ভাবছিলাম, আমি এটাই ভাবছিলাম যে তুমি এত নেগেটিভিটিগুলোকে একপাশে রেখে তুমি পজিটিভলি তুমি মাইন্ডসেটটাকে ঠিক রেখে তুমি দিনের পর দিন আবিষ্কারের মধ্যে তুমি সময় ব্যয় করেছো এবং তুমি দারুণ কিছু পেয়েছো। এই যে তোমার মাইন্ডসেট, একটা পজিটিভ মাইন্ডসেট, এটাই কি তোমার শক্তি ছিল না? তোমার হেটার্সরা তো কিছুই না এখানে, ওরা এখনো তোমার মতন আবিষ্কার করতে পারেনি সেরকম অসাধারণ জিনিস, বরং তোমাকে দেখে ইন্সপায়ার হবে ওরা। প্রথমত হচ্ছে আমি যখন ফার্স্টের দিকে শুরু করি তখন হচ্ছে অনেক ক্ষেত্রে অনেকে বলেছিল যে বাবা ও ছেলে পাগল, যে তারা কি ধরনের কাজ করছেন অ্যান্ড তারা এগুলো কেন এগুলো ধরনের ব্যতিক্রমী কাজ করছে, যেটাতে হচ্ছে তারা কখনো দেখেনি বা কর্তৃক করেনি। এখানে টাকা পয়সা নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, একাডেমিকলি সে অনেক ভালো ছিল, সে হয়তো খারাপ করতে পারে। অনেকে অনেক ধরনের কথা বলেছে, এমনকি অনেকে অনেক ধরনের পোস্ট করেছে, স্ট্যাটাস দিয়েছে, অনেক কিছু করেছে। তো একটা পর্যায়ে বাবা বলেছিল যে তুমি তোমার ফোকাসটা ঠিক ধরে রাখো, আমি আশা করি যে তুমি তোমার গোলে যেতে পারবা, যেহেতু আমরা সবাই তোমার সঙ্গে আছি। আশা করি সৃষ্টিকর্তা তোমার জন্য ভালো কিছু রেখেছি, তোমার জন্য কিছু অপেক্ষা করছি, তুমি তোমার কাজ চালিয়ে যাও। তো সেই জন্যই আমি কোনোদিন চাইনি যে আমার কোনো কাজ যেহেতু আমার বাবা মাকে মানে এমন কোনো জায়গায় যাতে নিয়ে যেতে পারি আমার বাবা মাকে, যাতে তারা আমার জন্য প্রাউড ফিল করে। তো এই একটা জিনিস সবসময় মাথায় ঘুরতো। সো কোনো একটা কাজে গেলে সবসময় মনে থাকতে হবে যে হ্যাঁ আমার বাবা মাকে প্রাউড ফিল করাতে হবে, কিছু একটা যাতে আমি অ্যাচিভ করে নিয়ে যেতে পারি। সেখান থেকেই প্রত্যেকটা কম্পিটিশনে পার্টিসিপেট করা, প্রত্যেকটা কাজ করা, নলেজ গেদার করা, রিসার্চ করা, অ্যান্ড ক্লাসরুম ইনোভেশন রয়েছে, সবকিছু মিলে এইভাবে আর কি আমার কাজগুলো। ফ্যামিলি একটা অনেক বড় সাপোর্ট। ফ্যামিলি সাপোর্ট ছাড়া আসলে সবকিছু অর্জন করা খুবই কষ্টদায়ক হয়ে যায়। তার সেক্ষেত্রে যদি বাবা মা তোমার সাথে থাকে প্রতিটা পদক্ষেপে, এটার মতন আর কিছু হয় না। জি, ফ্যামিলি সাপোর্টটা আসলে অনেক গুরুত্বপূর্ণ বর্তমান সিচুয়েশনে। বিকজ এখন দেখা যাচ্ছে যেটা আমি যে অঞ্চল থেকে আমার যে এনভায়রনমেন্ট, সেখানে সবচেয়ে বেশি ফোকাস করা হচ্ছে একাডেমিক বিষয়গুলোতে, যে পড়াশোনার যে প্রেশারটা
এর বাইরে যখন কোনো স্টুডেন্ট কিছু করতে যাচ্ছে, ফ্যামিলি থেকে প্রচুর পরিমাণ প্রেশার থাকে, অ্যান্ড এখান থেকে যদি ফ্যামিলি সাপোর্ট পাওয়া না যায়, সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ধরনের কম্পিটিশনগুলোতে বা বাইরে যে নিজেকে রিপ্রেজেন্ট করবে যে আমি কিছুটা পারি, আমার যে একটা স্কিল আছে, সো এইটা রিপ্রেজেন্ট করাটা অনেক টাফ হয়ে যায় যদি ফ্যামিলি সাপোর্ট না থাকে। সো সেই দিক থেকে আমি অনেক লাকি যে আমি ফ্যামিলি থেকে প্রচুর পরিমাণ সাপোর্ট পাচ্ছি, আমার ফ্যামিলি প্রচুর পরিমাণ সাপোর্টিভ, সো তার জন্য আমি খুব লাকি। হ্যাঁ, অ্যান্ড তোমার যে একটা পজিটিভ মাইন্ডসেট, তুমি এই কোডটাতে বিশ্বাস করো যে উইনার তোমার জন্য নতুন কিছু না, বরঞ্চ নিত্যদিন যে তুমি ইমপ্রুভ করবে, নিজেকেও তুমি ছাড়িয়ে যাবে, সেটাই হচ্ছে আসল ব্যাপার। ইয়েস, উইন অর লুজ দ্যাট ডাজন্ট ম্যাটার। আমার জিনিস হচ্ছে আমি নতুন কিছু শিখতে পারতেছি কিনা এবং ভালো কিছু প্রোভাইড করতে পারতেছি কিনা সবাইকে, এটা হচ্ছে আমার মেইন গোল। খুবই সুন্দর। আমরা এবার তোমার জন্য র্যাপিড ফায়ার সাজিয়েছি, তুমি এক কথায় উত্তর দিবে। রকেট না ড্রোন? রকেট। এলন মাস্ক না আব্দুল কালাম? ইলন মাস্ক। ফিজিক্স না ম্যাথমেটিক্স? ফিজিক্স। ল্যাব না ক্লাসরুম? ল্যাব। মার্স না মুন? মার্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না রোবোটিক্স? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নাইট স্টাডি না আর্লি মর্নিং ওয়ার্ক? নাইট স্টাডি। ভালো বলেছ। আচ্ছা, এআই নিয়ে তোমার কি মতামত? যারা আমরা বিজ্ঞান নিয়ে চর্চা করি না, ওরাও কিন্তু এআই ইউজ করছে, চ্যাটজিপিটি, জেমিনি, আরও অনেক সলিউশনস যে অ্যাপগুলো, আর্টিফিশিয়াল যে অ্যাপগুলো, এটা নিয়ে তোমার কেমন ধারণা? আর্টিফিশিয়াল নিয়ে বলতে গেলে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে ডে বাই ডে অনেক ডেভেলপ করছে, সো এটা নিয়ে বলার কোনো কিছুই নেই। ইন ফিউচার আরও বেশি ডেভেলপ করবে। আর বর্তমান জেনারেশন দেখা যাচ্ছে বেশিরভাগই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। সেটা যদিও হওয়া ভালো নয়, বাট আমাদের ডেইলি যে কাজগুলো রয়েছে, ডেইলি অ্যাক্টিভিটিসগুলো, এগুলোর জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক বড় একটা ইমপ্যাক্ট ফেলছে। এটা আমাদের যে টেকনোলজিক্যাল যে ইমপ্রুভমেন্ট যে আমাদের হচ্ছে, এটা তার একটা অনেক বড় প্রমাণ। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা এখানে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এটার ইউজটা একটা লিমিটেশনের মধ্যে রাখা দরকার, যাতে আমরা আমাদের নিজেদের ব্রেনকেও একটু কাজে লাগাতে পারি প্রত্যেকটা কাজে, যাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউজ না হয়। যদিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে বলে যে আমাদের জব মার্কেটের ইফেক্ট পড়বে, যদিও বা তাও বলে এই না যে আমাদের জব মার্কেটে অনেকগুলো জব একেবারে হারিয়ে যাবে, বরং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য হচ্ছে জব মার্কেট আরও অনেক বিস্তার লাভ করবে, পরিচিতি আরও বেড়ে যাবে। তো সেই জন্য আমাদের স্কিল ডেভেলপ করতে হবে, অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কীভাবে আরও ভালোভাবে বোঝা যায়, কীভাবে তাদেরকে এটাকে কাজে লাগানো যায় পজিটিভলি, অ্যান্ড এটাকে আরও কীভাবে ডেভেলপ করা যায় সেটা নিয়ে আর কি আমাদেরকে ফোকাস করতে হবে। আর যত বেশি ডেভেলপ করা যাবে তত আই থিঙ্ক আমাদের টেকনোলজিক্যালি যত জিনিসপাতিগুলো রয়েছে এগুলো ইমপ্রুভমেন্ট করা সম্ভব। বাংলাদেশকে নিয়ে কেমন স্বপ্ন দেখছো? বিশ্বমঞ্চে যাতে রিপ্রেজেন্ট করতে পারি, বাংলাদেশের নামটা যেন সেই সকল কান্ট্রির পাশে থাকে, যাদের কিনে সবসময় একটা যারা আর কি সবসময় হাইলাইটে থাকে আর কি, এবং বড় কোনো ধরনের যে মানে সাবজেক্টগুলো যেগুলো রয়েছে সেগুলোতে যাতে বাংলাদেশের হস্তক্ষেপ থাকে, যাতে বাংলাদেশ অন্যান্য কান্ট্রির মতো পিছিয়ে না থাকে, বা বাংলাদেশের উপর যাতে কারো হস্তক্ষেপ না থাকে, বাংলাদেশ যাতে তাই সেই পাওয়ারটা রাখতে পারে, এটি নিয়েই আমার স্বপ্ন। এই যে বাংলাদেশের স্টুডেন্টরা এবং তরুণ উদ্ভাবক যারা আছে, বাইরের দেশে গিয়ে এত জয় জয়কার সব কিছুতেই, সেটা সিনেমায় হোক, আর্টে হোক বা বিজ্ঞানে হোক, এই ব্যাপারটা কেমন লাগে তোমার? খেলাধুলায় হোক, বাংলাদেশের নাম উজ্জ্বল হচ্ছে দিনকে দিন। বাংলাদেশের যে আমরা যারা রয়েছি, যারা আমরা যে কিছুটা পারি, আমরা যে করতে পারি, এটা তো অনেক আগে থেকে প্রুফ, বাট বিশ্ববাসীকে জানানোর জন্য আমাদেরকে রিপ্রেজেন্ট করা দরকার। তো এই কয়েক বছরের ভিতরে আমরা যে পরিমাণে আমাদের স্কিলগুলো, আমাদের যে অ্যাবিলিটিগুলো রয়েছে, আমরা যে সব করতেছি, খেলাধুলা, আমাদের কালচার, আমাদের ইনোভেশন, আমাদের আইডিয়া, এই সবগুলোকে রিপ্রেজেন্ট করে আমরা স্বীকৃতি পাচ্ছি বাইরের কান্ট্রিগুলো থেকে, এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। অ্যান্ড আমরা প্রতিনিয়ত বিভিন্ন কম্পিটিশনগুলোতে গোল্ড পাচ্ছি, আমরা ওয়ার্ল্ড কাপে খেলতে যাচ্ছি, আমাদের কালচারগুলোকে রিপ্রেজেন্ট করতেছি, আমাদের আর্ট রিপ্রেজেন্ট করতেছি। সো আমরা যত বেশি করতেছি, আমাদের দেশ সম্পর্কে মানুষ তত বেশি জানছে, আমাদের কালচার সম্পর্কে মানুষ জানছে, তারা যত জানছে, এটা আমাদের জন্য আরো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে আমরা বিশ্বমঞ্চে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতেছি, তখন অনেক বেশি প্রাউড ফিল হয়। একদম নিঃসন্দেহে। আমাদের নেক্সট জেন শো দর্শকের জন্য কিছু বলো, আর বিশেষ করে যারা বিজ্ঞান নিয়ে এগিয়ে নিয়ে যেতে চায় বাংলাদেশকে, স্বপ্ন দেখে তোমার মতোই কেউ হবে, ওদের নিয়ে কিছু বলো।
এখানে হচ্ছে নেভার গিভ আপ মেন্টালিটি রাখতে হবে, যে কখনো হাল ছাড়া যাবে না, শত চেষ্টা করতে হবে। দেখা যাবে যে অনেকবার ফেল হচ্ছে, বাট ফেল হওয়ার মানে এই না যে আমি পাবো না। সো ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। তো আমাদেরকে চেষ্টা করে যেতে হবে, নলেজ গেদার করতে হবে। আর বিজ্ঞান যেহেতু এক শেখার বিষয়, এটা মুখস্থবিদ্যা নয়, তো আমরা যত বেশি শিখবো তত আমাদের জ্ঞান পরিধিও বাড়বে। আর আমাদের যে রিসার্চ, বাংলাদেশে আমাদের যে এডুকেশন সিস্টেম, আই থিঙ্ক সেটার সাথে মিলিয়ে এটাকে রাখা যাবে না। আমাদেরকে নিজস্ব উদ্যোগে সরকার যদি এটাতে তারা তাদের কোনো ধরনের প্ল্যান থাকে, তাহলে যদি তারা ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে আই থিঙ্ক এটা আরও বেটার আমাদের জন্য হয়। তো এগুলো করলে হয়তো বা আমাদের যে রিসার্চ সেগমেন্টটা রয়েছে, আমাদের যে ইনোভেশন সেগমেন্টগুলো রয়েছে, অনেক বেশি এগিয়ে যাবে বলে আমি আশা করি নেক্সট 5 to 10 ইয়ার্সে। আর যারা নতুন কাজ করতে চাচ্ছে বা এখানে যারা আর অনেক আগ্রহী, তাদের জন্য এটা অ্যাডভাইস থাকবে যে জাস্ট নেভার গিভ আপ, যে এই মেন্টালিটি থাকলে হচ্ছে আগানো সম্ভব। অনেকে অনেক কথা বলবে, বাট নিজের যে রিসার্চ বা নিজের যে আইডিয়া, এটাকে বাস্তবায়ন করতে গেলে যা করা দরকার, যেভাবে করা দরকার, সেটাকে করতে হবে। করলেই এভরিথিং ইজ পসিবল। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে তুমি নীলফামারী থেকে এত লং জার্নি করে আসছো আমাদের স্টুডিওতে আমাদেরকে তোমার সফলতার গল্প শোনানোর জন্য তোমাকে অশেষ কৃতজ্ঞ। এবং তোমার সামনে ভবিষ্যতে তুমি যেন আরও আমাদের বাংলাদেশের নাম উজ্জ্বল করো, আমরা যেন আরও তোমাকে নিয়ে বেশি বেশি গর্ব করতে পারি, সেটার জন্য শুভকামনা। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আজকে এপিসোড কেমন লাগলো? আমার তো আরও অনেক কিছু জানতে ইচ্ছে করছে, কারণ আমি দেব সারথি তীর্থের মাঝে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে কৌতূহল থাকতে হবে অবশ্যই। তা না হলে কিভাবে শূন্য থেকে সে প্রশ্নের উত্তর খুঁজে বের করে আজকে এত ছোট বয়সে রকেট এবং মিসাইলের মতন কঠিন জিনিস সে বানিয়ে ফেললো। শুধু তাই নয়, সে তার টিমকে সে লিড করছে আরো দারুণ কিছু জিনিস উদ্ভাবন করার জন্য। মাত্র সে এসএসসি পরীক্ষা দিয়েছে, আরও সামনে আরও সুদূর সময় আছে তার। আমরা দেখতে থাকবো তার উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের সামনে অচিরেই আসবে। তার ভবিষ্যৎকে আমরা শুভকামনা জানিয়ে আজকে আমাদের এপিসোড এখানেই শেষ করছি। তবে যারা আমাদেরকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর এখনও যারা আমাদের পর্যন্ত পৌঁছতে পারেননি, প্লিজ সবাই শেয়ার করবেন, বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।